আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা। আজকে আমাদের আলোচনার বিষয় হলো গত ৩০০ বছর মুসলমানদের ইতিহাস, মীর জাফর তৈরির ইতিহাস। সারা পৃথিবীব্যাপী মুসলমানদের বিভিন্ন অঙ্গনে যে বিশাল ন্যায় ও ইনসাফের ঝান্ডা কোরআনের পতাকা নিয়ে এগিয়ে চলছিল, এই এগিয়ে চলার ইতিহাস শেষ দিকে এসে মীর জাফর তৈরির ইতিহাসে রূপান্তরিত হয়। এর মধ্যে আফ্রিকায় কয়েকজন, বিশেষ করে টিপি, মধ্যপ্রাচ্যের শরীফ হুসাইন, আমাদের এখানে অনেক মীর জাফর, ওখানে অনেকগুলো বড় আকারে, যেগুলো আর কি বললাম। ককেশাস অঞ্চলে, সাহেল অঞ্চলে এবং তুরস্কের পশ্চিমে যে ইউরোপীয় অঞ্চলগুলোতে। তো এই বিরাট ইতিহাস বর্ণনা আমাদের আজ সম্ভব নয়, তবে সংক্ষেপে আমি আফ্রিকার টিপি নামে একজন মুসলমান মীর জাফরের ইতিহাস বর্ণনা করব। তার আগে আমাদের মীর জাফরের ধারণা সম্পর্কে একটু পরিচিত হই। যে আমরা মীর জাফর বলতে যে নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতিকে আমরা চিনে থাকি, কিন্তু সেই মীর জাফর তো চলে গেছে। সেই 1757, 1857, 1947 সালে আবার আমরা নতুন ভূখণ্ড পেলাম, রাষ্ট্র পেলাম, সেটা আবার ভেঙে আবার বাংলাদেশ, পাকিস্তান হলো। কিন্তু ইসলামী শাসন, ন্যায় ইনসাফের শাসন কোথায় গেল? পেলাম না তো। এর ধারাবাহিকতাগুলো কেমন ছিল? যে 1757 সালে আমাদের নবাবের সেনাপতি, তিনি মীর জাফরি করলেন, মানে বেইমানি করলেন। মীর জাফর আলী খান মুসলমানদের এক বিশাল 200 বছরের গোলামি টেনে আনলেন। এরপরে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হল 1906 সালে। তারা ইংরেজদের সাথে যোগসাযোগ করে আবার শুরু করলো সেই ইসলামের রেওয়াজ, যে আমরা মুসলমান, ওরা হিন্দু, আমাদের আলাদা আবাসভূমি, আলাদা শাসন ব্যবস্থা, আলাদা তাহজিব তামাদ্দুন প্রতিষ্ঠা করতে চায়। নিখিল ভারত মুসলিম লীগ গঠন করলো ঢাকার এই শাহবাগে। নওয়াব সলিমুল্লাহ খান ও ভিকারুল মুলকের সভাপতিত্বে এটা অনুষ্ঠিত হয়। ভিকারুল মুলক প্রকৃতপক্ষে নিখিল ভারত মুসলিম লীগের প্রস্তাব করেছিলেন। প্রায় 1400 বছর ইসলামী শাসন ব্যবস্থার বিস্তৃতি রূপ দেখার পর ইসলামী শাসন ব্যবস্থা দূরদর্শী নেতৃত্বের অভাবে ধীরে ধীরে ঢিলে হয়ে পড়েছিল। তাই প্রকৃতপক্ষে কোরআনের ঝান্ডাবাহী বিশ্বস্ত আলেম বা বিশ্বস্ত সেনাপতি মুসলমানদের জন্য আবির্ভূত হয়নি। সাধারণ মুসলমানদের মধ্য থেকে ইসলামী চেতনা যেটুকু বোঝে সেটুকু নিয়ে এগিয়ে আসলো এই মুসলমান ব্যক্তিত্বগুলো। পরবর্তীতে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান রাষ্ট্র গঠন করা হলো। কিন্তু আমাদের যে বলা হয়েছিল যে আমরা মুসলিম, আমাদের আলাদা ভূখণ্ড, আলাদা তাহজিব তামাদ্দুন, যদিও ওনারা স্পষ্ট করে বলেননি, কিন্তু সেখানে ইসলামী শাসন দেওয়া হলো না কেন? এ ব্যাপারে জমিয়াতে উলামায়ে হিন্দ প্রথমেই সন্দেহ করেছিল। এছাড়াও পাকিস্তান জামায়াত ইসলামের মওদুদি ইনিও সন্দেহ করেছিল যে যারা ইসলামী শাসন ব্যবস্থা বা ইসলামী তাহজিব তামাদ্দুনের বক্তব্য দিচ্ছেন, তারা আসলে ব্রিটিশদের দালাল, তারা ইসলামী শাসন প্রতিষ্ঠা করবে না, এজন্য বিরোধিতা করেছিল। তাদের বিরোধিতা মানুষের প্রয়োজনের কাছে টেকে নেয়। কারণ একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে, এটা তো ঠিক। কারণ শত শত বছর ধরে হিন্দু জমিদারদের নিষ্পেষণে, নিপীড়নে, নির্যাতনে অতিষ্ঠ হয়ে প্রায় 2 কোটি ভারতীয় মুসলমান প্রাণ দিয়েছিল। এই আমাদের জগন্নাথ হলের আশেপাশে এবং ভারতের কার্গিল বিভিন্ন স্থানে এমন কোনো গাছের ডাল ছিল না যেখানে মুসলমানদের লাশ ঝরেনি। সুতরাং মুসলমানদের আলাদা আবাসভূমি, এটা বাস্তবতা। কিন্তু শাসন ব্যবস্থায় যারা আমাদের আশ্বস্ত করে ডেকে আনলে, তারা মীর জাফরি করলেন। ওই যে জামায়াত ইসলাম এর মওদুদি এবং জমিয়াতে উলামায়ে হিন্দ, পরবর্তীতে ওনারা পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠায় সহযোগিতা করেছিলেন।
লিয়াকাত আলী খানের সহযোগিতায় অবজেক্টিভ রেজলিউশন প্রস্তাব পাশে বিশাল ভূমিকা রেখেছিলেন এবং সেখানে তারা প্রস্তাব দিয়েছিল এবং প্রতিশ্রুতি দিয়েছিল যে ইসলামী তাহাজ্জুদ তামাদ্দুনের ভিত্তিতে বিশেষ করে সামাজিক ন্যায় বিচারে ইসলামী শাসন প্রয়োগ করা হবে। কিন্তু প্রকৃত পক্ষে জমিয়াতে উলামায়ে হিন্দ যেটা একটা ভেঙে এসে সমর্থন করেছিল, কিন্তু প্রকৃত জমিয়াতে উলামায়ে হিন্দ যেটা ভারতে গঠিত হয়েছিল, যে 1757 সালের আগে যে বিরাট ভারত ভূখণ্ড আমাদের আন্ডারে ছিল, এটা এখন ব্রিটিশরা যদি ছেড়ে চলে যায় আমাদের আন্ডারেই থাকবে। এই জন্য ওনারা এই পাকিস্তান প্রতিষ্ঠার বিরোধিতা করেছিল, যে এই পাকিস্তান প্রতিষ্ঠা প্রকৃতপক্ষে একটা ধোঁকা। ব্রিটিশরা হিন্দু এবং মুসলমানদের মাঝে একটা দ্বন্দ্ব তৈরির স্থায়ী একটা বীজ বপন করে যাচ্ছে। দীর্ঘদিন আমরা মারামারি করবো আর ও এসে মাতব্বারি করবে। এখনও আমরা তাই কমনওয়েলথের সদস্য। এরপরে পাকিস্তান বেইমানি করার পর পাকিস্তানের মুসলমানরা আবার বিচ্ছিন্ন হয়ে পড়লো। ইসলামী শাসন ব্যবস্থা, বিশেষ করে আমাদের বর্তমানে যেরকম সেকুলার শাসন ব্যবস্থা থাকার কারণে আলেম ওলামা কিন্তু এর সাথে অ্যাক্টিভেট না, তারা সহযোগিতা করে না। তারা মাঝে মাঝে কোনো কোনো দলের সাথে কিছু প্রতিশ্রুতি নিয়ে সমর্থন করে। যেরকম পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠায় জমিয়াতে উলামায়ে হিন্দ লাস্টে এসে একটা গ্রুপ ভেঙে এসে তাকে সমর্থন করেছিল এবং তাদের কাছ থেকে কিছু প্রতিশ্রুতি নিয়েছিল যে আপনারা ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় কী কী কাজ করবেন এটা ঘোষণা করুন। সেটা অবজেক্টিভ রেজলিউশন তারা ঘোষণা করেছিল 1930 সালে নিখিল ভারত মুসলিম লীগ কংগ্রেস অনুষ্ঠানে, সমাবেশে। কিন্তু বাস্তবে তারা কথা রাখেন। ঠিক এরকম পাকিস্তান যখন ভাঙা হয় তখনও এই শেখ মুজিবুর রহমান বাংলার মানুষের নিষ্পেষণ নির্যাতনের বিরুদ্ধে কথা বলেছিল। আসলে প্রত্যেকটি শাসন ব্যবস্থায় কিছু নিষ্পেষণ নির্যাতন কিছু থাকে, এর বিরুদ্ধে কথা বলাটা খুব সহজ। যেহেতু পাকিস্তানের একটা বিরাট গোষ্ঠী শাসন কার্যে প্রত্যক্ষভাবে লিডিংয়ে থাকতো, সাধারণভাবে মানুষ ওই পশ্চিম পাকিস্তানের এই শাসককর্তাদের বিরুদ্ধে বিভিন্ন ভূমিকা রাখত। কিন্তু সমস্যা হচ্ছে যে ওই নিখিল ভারত মুসলিম লীগ যেমন ব্রিটিশদের পরামর্শে একটু সেকুলার ইসলামী মুসলিম রাষ্ট্র গঠন করেছিল, ঠিক বাংলাদেশ ভাঙার সময় মানুষের অধিকার ভিত্তিক কথা বলে শেখ মুজিবুর রহমান ভারতীয় প্রোপাগান্ডা এখানে আমদানি করেছিল। কিন্তু বাস্তবতা ছিল পাকিস্তানের শোষণ নির্যাতনের বিরুদ্ধে আমাদের মুক্তি দরকার ছিল। বাংলার মানুষ এই মুক্তির সংগ্রামে আবির্ভূত হলেন। যদিও সেকুলারিজম, গণতন্ত্র, সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতাবাদ বা সমাজতন্ত্র এগুলোর কোনো প্রতিশ্রুতি সেখানে ছিল না। স্বাধীনতার সময় ডাক দেওয়া হয়েছিল ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার ডাক। মানুষ সবাই একত্রিত হলো, ওনার নেতৃত্বে স্বাধীন হলো দেশ। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর আবার সেই ভারতীয় প্রোপাগান্ডা আমদানি করা হলো। সেখানে সেকুলারিজম, সেখানে জাতীয়তাবাদ, সমাজতন্ত্রবাদ, ইসলামের বীজ, ইসলাম বিরোধী মতবাদগুলো সেখানে প্রতিষ্ঠিত করা হলো। আবার দাড়ি টুপি পরিয়ে বিভিন্ন রকম নাটক মঞ্চায়িত করাতে লাগলো। পাকিস্তানিরা যে হত্যা নির্যাতনগুলো চালিয়েছে বা পাকিস্তানের স্বাধীনতা যুদ্ধের সময় সুযোগ নিয়ে দেশীয় নকশাল ডাকাতরা যারা বিভিন্ন রকমের ধর্ষণ, হত্যা, লুটতরা চালিয়েছে, সেগুলো আলেম ওলামাদের নামে নাটক বানিয়ে বা সিনেমা বানিয়ে প্রচার করা শুরু হলো। 90% মুসলমান রাষ্ট্রে আজ আমরা ন্যায় ইনসাফ পাচ্ছি না। আমাদের সিন্ডিকেট ভিত্তিক অর্থনীতি, যেখানে জিনিসপত্রের দাম ইচ্ছে মতো বাড়াই দেওয়া যায়, সিন্ডিকেট ভিত্তিক চাঁদাবাজি, টেন্ডারবাজি, যেখানে মানুষ অতিষ্ঠ তবুও কিছু করার নাই। ঠিক এরকম শুধু যে ভারত মহাদেশে এটা হয়েছে তা না, গত 300 বছর চলছে মুসলমানদের মির্জাফর তৈরির ইতিহাস। মুসলমান কিন্তু তার মাঝে সেকুলারিজম। সে সবসময় লিঙ্ক অনুভব করে ভারতে, নাই ব্রিটেনে, নাই আমেরিকায়, এই লিঙ্ক অনুভব করে। ঠিক শরীফ হুসাইন এরকম উসমানী খেলাফতের বিরুদ্ধে যুদ্ধ করলো, তিনি চুক্তি করলেন ম্যাকমোহনের সাথে, মানে মিশরে ব্রিটিশ সাম্রাজ্যের যে রাষ্ট্রদূত ছিল তার মাধ্যমে চিঠি আদান প্রদান করতো। তিনি প্রতিশ্রুতি দিয়েছিল যদি তুমি আরব জাতীয়তাবাদের নামে স্লোগান তোলো, যুদ্ধ করো, অস্ত্র দিব, এই স্বাধীন আরব ভূখণ্ডের মিশর, তিউনিসিয়া, লিবিয়া, মরক্কো, সৌদি আরবিয়া সহ ইরাক, কুয়েত, লেবানন, ফিলিস্তিন
এই অঞ্চলের তোমার বিরাট খলিফা বানানো হবে, তার গুড়ে বালি হয়েছে। তো সেটা আমরা আজকে উদ্দেশ্য না, আমাদের আজকের উদ্দেশ্য টিপু। আফ্রিকার পূর্ব উত্তর সাহেল অঞ্চল যেটা, এই অঞ্চলের বিশেষ করে কঙ্গো, তানজানিয়া, এই অঞ্চলের ইসলামী দাওয়াতি তাহজিব তামাদ্দুন পরিচালনার যে পদ্ধতি চালু হয়েছিল তার একটা নেতৃত্ব দিত এই টিপি। সে ইসলামী সাম্রাজ্যের সুযোগ সুবিধাগুলো নিয়ে তার ব্যবসা ছিল দুইটা। একটা আছে হাতের দাঁতের ব্যবসা। কঙ্গো প্রজাতন্ত্র এলাকায় প্রচুর পরিমাণে হাতি পাওয়া যেত। এই হাতি দাঁতের বিভিন্ন ব্যবসায়িক পণ্য উৎপাদন করা হতো, এটার ব্যবসা করতো। আর উনি দাস ব্যবসা করতো। দাসেরও বিশাল ব্যাখ্যা রয়েছে। ইসলামী সাম্রাজ্যে যদিও দাসের প্রচলন বৈধ নয়, তবে তিনি এই দাস ব্যবসা করতেন। মুসলমানদের কিছু সামরিক সহযোগিতা পেতেন, উসমানীয় খেলাফতের সামরিক সহযোগিতা পেতেন, বা তার আগের যে খেলাফতগুলোর সামরিক সহযোগিতা এই অঞ্চল ইসলাম প্রতিষ্ঠার জন্য। মুসলমান কিন্তু পুরো আফ্রিকা অঞ্চল দখল করতে পারেনি। এই টিপু কেমন একটা মির্জাফরি করেছিল, দেশে যখন মুসলমান খেলাফত ব্যবস্থা শক্তিশালী ছিল তখন তাদের সহযোগিতা নিয়ে কঙ্গো, তানজানিয়া অঞ্চলে ব্যবসা করত। কিন্তু যখন 1885 সালে জার্মানিতে ইউরোপের সকল রাষ্ট্র মিলে আফ্রিকা অঞ্চলটা ভাগ করে নিল, যে কে অঞ্চলে শাসন, কোন অঞ্চলে সম্পদ লুণ্ঠন করবে বা শাসন করবে। তখন অটোমেটিক বোঝা যাচ্ছে যে ইসলামী সাম্রাজ্য দুর্বল হয়ে যাচ্ছে। 1757 সালে যে এখানে ব্রিটিশরা আমাদের খুব সহজে হারিয়ে দিয়েছে, এটা কিন্তু কোনো কাকতালীয় বিষয় নয়। এটা বোঝা যাচ্ছিল যে মুসলমান সাম্রাজ্যের শাসন ক্ষমতা দুর্বল হয়ে যাচ্ছে। যেমন এখন আমেরিকা শাসন ক্ষমতা দুর্বল হয়ে যাচ্ছে, এটা বোঝা যাচ্ছে। এখন নতুন করে হয়তো চীন উঠে আসবে। তারপরে ধারাবাহিকভাবে সন্দেহ করা হচ্ছে আমাদের প্রতিবেশী সবচেয়ে বিরাট শক্তি নতুন ইসরায়েলি প্ল্যান নিয়ে যারা এগোচ্ছে এই ভারত। তা আমরা যদি সঠিক পরিকল্পনা নিতে না পারি, আমরা কিন্তু ভবিষ্যৎ ফিলিস্তিনের পরিকল্পনা মতো অবস্থা আমাদের তৈরি হবে। তো এই টিপু যখনই ওই জার্মানি 1885-84 সালে জার্মানির বার্লিন সম্মেলনে আফ্রিকাকে ভাগ করে নিয়ে এবং তারা যুদ্ধ শুরু করলো। দেখলো যে এখানে মুসলমানদের শাসন ব্যবস্থা খুবই দুর্বল হয়ে গেছে, এখানে আক্রমণ করলেই মুসলমানরা পরাজিত হবে। তাই বেলজিয়াম এই অঞ্চলটা পেল, পাওয়ার পরে তার সেনাবাহিনী এনে তিনি যুদ্ধ করতে পারলেন। বেলজিয়াম একটি দুর্বল রাষ্ট্র ছিল সে সময়, ব্রিটিশদের মতো বা ফ্রান্সের মতো শক্তিশালী রাষ্ট্র ছিল না। তারা কি করলো যে এইখানে এসে আমি তো এই অঞ্চলটা পেলাম, ছোট একটা জায়গা, যদিও সেটা প্রায় 10 লক্ষ বর্গ মাইল এলাকার বা তারও বেশি ছিল, কিন্তু এর সাথে এখানে বিরাট শক্তিশালী একটা শাসক ছিল টিপু, যে মুসলমানদের সহযোগিতা পেত। ইথিওপিয়া, মিশর থেকে বা সুদান থেকে মুসলমানদের সৈন্য আসতো তাকে সহযোগিতা করতে, এবং তারও বিশাল সৈন্যবাহিনী ছিল যেটা মুসলমানদের ভাবধারায় গড়ে উঠেছিল। বেলজিয়ামের শাসকের এসে তাকে ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন প্রলোভন দিয়ে বলল, তুমি কেন ওদের সাথে, উসমানী খেলাফতের সাথে তোমার কোনো সম্পর্ক থাকার দরকার নেই, তোমার তো ব্যবসা উদ্দেশ্য, তুমি আমাদের সাথে ব্যবসা করো, বরঞ্চ তোমার এই মালামাল বিক্রি করার জন্যই মধ্যপ্রাচ্য বা অন্যান্য রাষ্ট্র যেগুলো বিক্রি করে যে টাকা পাও তার চেয়ে বেশি টাকা আমরা তোমাকে দেবো, ইউরোপে বিক্রি করবো। টিপু রাজি হয়ে গেল, তাকে শাসনভারের ক্ষমতা ন্যস্ত করলো। 1887 সালের চুক্তিটা হলো। চুক্তিটা বেশি দিন টেকে নাই। 1894 সালে এই চুক্তিটা তারা ভঙ্গ করে এবং যুদ্ধ শুরু করে। বেলজিয়াম যখন মোটামুটি এখানে এসে সৈন্য সামর্থ্য গুছাই নিতে পারলো, তারা ধীরে ধীরে এখানে ব্যবসা বাণিজ্য এবং সৈন্য সামর্থ্য গোছাতে লাগলো। গুছাই যখন দেখলো যে না আমরা শক্তিশালী, ঠিক আমাদের 1757 সালে যখন যুদ্ধ শুরু করলো তার আগে কিন্তু আসছে, এখানে এসে ধীরে ধীরে সৈন্য সামন্ত অস্ত্রপাতিগুলো আবার বিভিন্ন জায়গায় জোগাড় করে যুদ্ধের ঘোষণা দিল। ঠিক এরকম 1894 সালে তারা যুদ্ধের ঘোষণা দিল। যুদ্ধের ঘোষণা দিয়ে যুদ্ধ করলো টিপু, কিন্তু টিপু যুদ্ধ বেশ 2 বছর যুদ্ধ চললো। টিপু তার আগে মারা গেল। পরে তার ছেলে সেফু যুদ্ধ পরিচালনা করলো এবং তিনি পরাজিত হন।
ঠিক আমাদের মীর জাফর ক্ষমতা বসানো হয়েছিল, তার বিরুদ্ধে যুদ্ধ করে তাকে হটানো হলো, তারপরে মীর কাসেমকে হটানো হলো। মীর কাসেমও যুদ্ধ করলো, বক্সারের যুদ্ধ আপনারা জানেন, পরাজিত হলো, বাংলার স্বাধীনতা অস্তমিত হলো। আফ্রিকার এই সাহেল অঞ্চলের পূর্ব সাহেল অঞ্চল, পূর্ব উত্তর সাহেল অঞ্চল বেলজিয়ামের অধীনে চলে গেল। তা আজ আর কথা বলছি না প্রিয় মুসলিম ভাইরা, যারা একটা মেসেজে শুধু দিব, যারা আমাদের ইসলামের কর্ণধার বলে বড় বড় আলেম দাবি করেন, 1800 সালে বা 1700 সালের শেষের দিকে এসে মুসলমান শাসন ব্যবস্থার যে দুর্বল চিত্র ফুটে উঠেছিল, সেই শাসন ব্যবস্থা শুধু মীর জাফরই তৈরি করছে, শুধু মীর জাফর তৈরি করছে। এবং সেই মীর জাফর তৈরির পিছনে আলেমদের বড় বড় ভূমিকাও থাকে, যেমন গত নির্বাচনে আপনারা দেখেছেন। তো এই আলেমুল আমাদের লেজুড় বৃত্তি বাদ দিয়ে সামনে এসে দাঁড়াতে হবে, জিহাদ এবং শাহাদাতের তামান্নায় নেতৃত্ব দিতে হবে, তুলনামূলক ভালোকে বেছে নিতে হবে। তুলনামূলক ভালোকে কুফরি, সেরেকি, বেদাতি, মোরতাদি বলে আপনি সেকুলারিজমকে বেছে নেন, জাতীয়তাবাদকে বেছে নেন। এই মীর জাফর এমনি এমনি তৈরি হয়নি। এই মীর জাফররা ধীরে ধীরে তৈরি হচ্ছে এই 100 বছরে আলেমুল আমাদের একটা সমর্থন। এই সব জায়গায় কিন্তু এটা ছিল। শরীফ হুসাইনকে সমর্থন দিয়েছিল জানেন আপনারা, ওয়াহাবিজম, বা সৌদি আরবে যে সাউদ বাদশাহ সাউদ বিন আব্দুল আজিজ, ওয়াহাবিজম, এখানে কিন্তু আলেম, যদিও আপনারা ওয়াহাবিদের সমর্থন করেন না অন্য একটা কারণে, কিন্তু ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন কারণ আছে, কিন্তু গোড়া ইসলাম চক্রান্তে লিপ্ত হয় বিভিন্ন জায়গায়। এখানেও গোড়া ইসলাম চক্রান্তে লিপ্ত হয়। ইসলামী শাসন ব্যবস্থা তো তারা নেতৃত্ব দিতে পারে না, তারা মীর জাফর তৈরি করে, আর সেই মীর জাফর আমাদের সেকুলারিজম শাসন ব্যবস্থা করে দেয়। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মীর জাফর তৈরি থেকে বিরত থেকে নিজেরা নেতৃত্ব দিয়ে একটি ইসলামী শাসন ব্যবস্থা উপহার দেওয়ার তৌফিক দান করুন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।